তাহলে আজকে আমরা একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা সম্পর্কে জেনে নেব। রাজেশ সিং উনি ইতিমধ্যেই ইন্টারভিউ দিয়েছেন, প্রাইমারি ইন্টারভিউ দিয়ে এসেছেন এবং আজকে আমাদের সঙ্গে ওনার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা শেয়ার করবেন। তো ওনার আমি জিজ্ঞেস করব যে আপনার কোন ডিস্ট্রিক্ট ছিল, আপনার সম্পূর্ণ নাম কি এবং কত তারিখে ছিল, একটু আমাদের যারা সহপাঠী রয়েছেন, বিশেষ করে আমাদের সহযাত্রী বা হবু শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, তো তাদেরকে একটু শেয়ার করুন। লেটস স্টার্ট। স্যার, আমার নাম রাজেশ চন্দ্র সিনহা। আমি উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত বসরা গ্রাম থেকে এসেছি স্যার। আচ্ছা। আমার আমার 12 তারিখে ইন্টারভিউ ছিল, প্রথম হাফে 10টা থেকে। হুম। তো সবার প্রথমে আমি গেলাম, যাওয়ার পরে ভেরিফিকেশন যখন টেবিলে হয়েছিল, হুম। ভেরিফিকেশন টেবিলে একজন একজন স্যার, একজন ম্যাডাম ছিলেন। আচ্ছা। তো তখন আমার স্যার আরেকজন এনআইএস থেকেও ক্যান্ডিডেট ছিল আমার পাশে। তো উনার ভেরিফিকেশন করার পরে ডকুমেন্টস দেখে উনাকে বাড়ি পাঠিয়ে দিলেন, উনার আর ইন্টারভিউ দেওয়ার জন্য সিলেক্ট দিলেন না। তো আমারটা ভেরিফিকেশন হওয়ার পরে মোটামুটি 10 মিনিট পরে আমাকে ওরা ডেকে নিয়ে গেল। ডেকে নিয়ে যাওয়ার পরে বসেছিলাম, কিছুক্ষণ পরে একজন ম্যাডাম আসলেন। ম্যাডাম এসে আমার হাত থেকে স্লিপটা নিয়ে বললেন, আপনি আসুন। আমার 3 নাম্বার টেবিল ছিল। তো আচ্ছা। যাওয়ার যাওয়ার পরে আমি একটু ইচ্ছাকৃত ভাবে পেছনে একটু করলাম, পেছনে গেলাম, একটু দেরি করলাম যেন আমি গেটটা খুলে বলতে পারি যে আসতে, আমি কি ভেতরে আসতে পারি স্যার। হুম। তো বলার পরে বলছে, হ্যাঁ ঠিক আছে, আসুন আসুন, বসুন। বললাম, নমস্কার স্যার, ধন্যবাদ স্যার। বসলাম। বসার পরে আমাকে বলছে, ঠিক আছে, আপনি আপনার নিজের সম্পর্কে বলুন। তো আমি বললাম আমার নিজের সম্পর্কে, আমি কোথা থেকে এসেছি, মাধ্যমিক, এইচএস আর ডিএলএড। এরপরে আমি কিছু বলবো, তখন বলছে আপনাকে আর এক্সট্রা কিছু বলার দরকার নেই। তো বলছে ঠিক আছে। পাশের একজন স্যার ছিল, বললেন যে কি ডেমো দেওয়া যায়। তো একজন পাশের স্যার বললেন যে তুমি এক কাজ করো, তুমি ভাওয়েল কনসোনেন্ট ডেমো দাও। তাই বললাম, ধন্যবাদ স্যার আমাকে ডেমোর সুযোগ করে দেওয়ার জন্য। উঠে আমি ডাস্টার এবং চক নিলাম, ওই পেন্সিলটা, মার্কার পেন্সিল নিলাম। নেওয়ার পরে বললাম যে স্যার আপনি কি আপনাদের কি আমি শিক্ষার্থী হিসেবে ধরে নিতে পারি? বলছে, না না, এগুলো কোনো কিছু আপনাকে বলার দরকার নেই, হুম। আপনি ডিরেক্ট টপিকে যান, সাবজেক্ট বিষয় কোনো কিছু লেখার প্রয়োজন নেই। তো তখন আমি বললাম যে তাও আমি সম্বোধন করলাম যে গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো, ভালো আছো? আজকে আমরা কি শিখবো বলো তো? আজকে আমরা ভাওয়েল আর কনসোনেন্ট সম্পর্কে শিখবো। এর আগের দিন তো আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখেছি, তো আজকে আমরা ভাওয়েল কনসোনেন্ট শিখবো। তো ভাওয়েল কাকে বলে, ভাওয়েল কি, সেটা আমাদেরকে জানতে হবে। তো বললাম যে ভাওয়েল হচ্ছে 5টি, এই আই ও ইউ। এরা নিজেরাই উচ্চারিত হয়, এদের কারো সাহায্য লাগে না। আর এই 5জন ছাড়াও টোটাল আমাদের যে লেটার রয়েছে কয়টি, 26টি। এই 26টির মধ্যে এই 5জন যে রয়েছে যারা নিজেরাই উচ্চারিত হতে পারে, কারো অন্য কারো সাহায্য লাগে না, এরা কি ভাওয়েল। তাহলে বাকি আর কয় থাকলো, আরো 21টি। এই যে বাকি 21টি রয়েছে, তাদেরকে কি বলে বলতো? তাদেরকে কনসোনেন্ট, তাই তো? বলছে হ্যাঁ। তাহলে এই যে কনসোনেন্ট কি বলতো, এরা কিন্তু ভাওয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হয় না। যেমন বি, বির সাথে কি দেখো, বির সাথে কি উচ্চারিত, ইটা আসছে। ওখানে আমি সাথে সাথে বোর্ডে বি প্লাস ই লিখে দিলাম। তারপরে আবার বললাম যে কে, কে প্লাস এ, দেখো তো কে এর সাথে এ উচ্চারিত হচ্ছে, বলে হ্যাঁ। তো কে প্লাস এও লিখলাম। লেখার পরে তখন আমি এ থেকে জেড পর্যন্ত লিখছিলাম, তখন মিডিল স্যারটা বলছিল যে এগুলো না লিখলেও হতো, অন্য পাশের স্যারকে বললো আর কি। আচ্ছা। তো তাও আমি লিখে দিয়েছি, লিখে দেওয়ার পর আমি ওখানে ইন্ডিকেট করে দিলাম যে দেখো এই যে 26টি লেটারের মধ্যে এই আই ও ইউ 5টি যে রয়েছে, ওগুলাকে গোল চিহ্ন করলাম, মার্ক করলাম। হুম। করে দেখো এই 5টি হচ্ছে ভাওয়েল, আর বাকিগুলো যে রয়েছে সব কনসোনেন্ট। তো এটা ডেমো দেওয়ার পরে আমাকে যে স্যারটা ডেমো দিতে বলেছিলেন, হুম। ওই স্যার বললেন যে আচ্ছা ঠিক আছে, তো তুমি একটা বলো তো যে কনসোনেন্ট, ভাওয়েল ছাড়া কনসোনেন্ট দিয়ে ওয়ার্ড হয়? তো সেই মুহূর্তে আমি বলেছিলাম যে না স্যার, হয় না। তো স্যার বলতে, হয় না? আমার মাথায় হট করে আসলো, না হুম। কনসোনেন্ট ছাড়াও তো হয়। আমি বললাম যে হ্যাঁ স্যার, হয় স্যার। বলছে ঠিক আছে, তাহলে আপনি একটা উদাহরণ দিন।
সেই মুহূর্তে আমি মনে করতে পারছিলাম না। তো স্যার বলছে, আচ্ছা তুমি বোর্ডে স্কাই লেখো তো। তো আমি স্কাই লিখলাম, লেখার ফলে তাহলে তুমি এটা বাচ্চাদেরকে কি বোঝাবে? আমি বললাম যে স্যার এখানে তো ওয়াইটা স্যার সেমি ভয়েল। বলছে ও ওয়াই সেমি ভয়েল? আমি বললাম হ্যাঁ স্যার। বলছে আচ্ছা ঠিক আছে, তুমি বসো। তো চোখ ডাস্টটা রেখে আমি বস, ধন্যবাদ দিলাম, ধন্যবাদ স্যার। বসার পরে মিডিলের যে স্যার ছিলেন, একটা পরিবেশ বই, আমাদের পরিবেশ, সম্ভবত পঞ্চম শ্রেণীর হবে, তো একটা পেজ বের করে দিলেন যেখানে শুধু 5-6টা মানে কোশ্চিন রয়েছে, ওর সাথে 4টে অ্যান্সার দেওয়া রয়েছে সাইডে আর কি। তো প্রথম যেটা কোশ্চিন ছিল, সেই কোশ্চিনটা ছিল যে কোন প্রাণীর শিরদাঁড়া নেই। যেহেতু আমি বইগুলো পড়ে গেছিলাম, তো ওখানে লেখা ছিল যে আরশোলা, ব্যাং, টিকটিকি আর একটা মনে হয় বাঘ। তো আমি বললাম যে কোন প্রাণীর শিরদাঁড়া নেই? 4টার নাম বলার পর আমি বললাম যে আরশোলার শিরদাঁড়া নেই। তারপর আরেকটা ছিল টুসু পূজা কোন মাসে হয়? হুম শ্রাবণ, আশ্বিন, কার্তিক, পৌষ এরকমই ছিল। হুম তো বলার পরে আমি বললাম যে পৌষ মাসে হয়। আরো 4-5টা প্রশ্ন ছিল, সেগুলো আমার রাইট হয়েছে। তো মিডিল স্যারটা অ্যান্সার দেওয়ার পরে মিডিল স্যার বলছে ঠিক আছে, আমার হয়ে গেছে, আমার আর কোনো প্রশ্ন নেই। তারপরে পাশের একজন যে স্যার ছিলেন, উনি এসে বললেন যে আচ্ছা মিড ডে মিল কতটা যুক্তিযুক্ত তুমি বলো তো। বললাম যে স্যার মিড ডে মিল বর্তমানে অনেকটাই জরুরি। যেমন স্যার মিড ডে মিল ছোট ছোট বাচ্চাদের জন্য পুষ্টির অভাব দূর করে, বিদ্যালয়ে স্কুল ছুট কমায়, তারপরে বৈষম্য দূর করে। বলছে আচ্ছা ঠিক আছে। বলে আপনার বাড়ি কোথায় জানো? আমি বললাম যে স্যার আমার বাড়ি উত্তর দিনাজপুর জেলার, গ্রামটার নাম বলবো বা থানার নাম? বলতে ঠিক আছে, আপনার বাড়ি উত্তর দিনাজপুর জেলা তাই তো? আমরা হ্যাঁ। তাহলে উত্তর দিনাজপুর জেলার কলকাতার মধ্যে এখন আপনি কি পার্থক্য দেখছেন? আমি বললাম যে কলকাতায় জনঘনত্ব বেশি, লোক সংখ্যা বেশি, উত্তর আচ্ছা দিনাজপুরের জনসংখ্যা কম। হুম গাড়ি ঘোড়া কলকাতার বেশি চলে, উত্তর দিনাজপুরে কম। যখনই আমি যানবাহনের কথা বলেছি, আমাকে বলছে আচ্ছা তাহলে বলুন তো উত্তর দিনাজপুর আর কলকাতার মধ্যে দূষণ কোথায় বেশি ঘটবে? আমি বললাম যে স্যার কলকাতায় যেহেতু যানবাহন বেশি চলছে, হুম তো অবশ্যই স্যার কলকাতায় দূষণ বেশি ঘটবে। বলছে আচ্ছা ঠিক আছে। তো মিডিল স্যারটা বলছে ঠিক আছে তোমার হয়ে গেছে। হুম তো যখন আমি উঠবো আর কি বলবো যে নমস্কার স্যার বা ধন্যবাদ স্যার দিয়ে, হুম বলছে তুমি তোমার পরবর্তী যে ক্যান্ডিডেট আছে ওনাকে বলে দিও। বলছে ঠিক আছে স্যার, বলে দিব স্যার, ধন্যবাদ স্যার। হুম বলে আমি উঠে নিয়ে বের হচ্ছি। গেটে যখন বের হয়ে গেছে, অলরেডি একটা হাত গেটের মধ্যে অর্ধেক খুলেছে আর কি, স্লাইডিং দরজা, স্লাইডিং। হুম তো একটা অল্প খুলেছে, আর তখনই বলেছে পাস, আপনি কিন্তু বলে দিবেন পরবর্তী ক্যান্ডিডেট কে। তখন আর আমি পেছনে ঘুরে তাকানোর টাইম পাইনি বা মাথায় আসেনি। আমি বললাম ধন্যবাদ স্যার, হুম বলে আমি বের হয়ে গেছি আর কি। আচ্ছা বেশ, বাকিরা বলুন, আপনাদের কারোর কিছু জিজ্ঞাসা থাকলে ওনাকে জিজ্ঞেস করুন, আর ওনার ইন্টারভিউ কেমন হয়েছে বলে আপনাদের মনে হচ্ছে একটু শেয়ার করুন আপনাদের চিন্তা ভাবনা। বলুন, একজন বলুন। স্যার আমার একটা প্রশ্ন ছিল, ওই যে পিছনের ক্যান্ডিডেট দেবেন, এটাতে কি বলে দেওয়ার কথা বলেছিল, আমি একটু জানতে চাইছি আর কি। মানে পেছনের বলতে পরবর্তী ক্যান্ডিডেট আছে, মানে ওই পরবর্তী ক্যান্ডিডেটকে বলে দিতে বলছে মানে যে বেরিয়ে যাওয়ার 3 জন্য নাম্বার, বলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্টারভিউ রুমে আসার জন্য বলে দিতে বলছে আর কি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আপনি যে বললেন আপনাকে ওই পেজ করে পড়তে দিয়েছিল, কোন বই থেকে বললেন? আমি ওটা খেয়াল করলাম না। ওইটা হচ্ছে আমাদের পরিবেশ থেকে। আচ্ছা আচ্ছা। পঞ্চম শ্রেণীর নাকি? হ্যাঁ পঞ্চম শ্রেণী। টেবিলে স্যার ওটা কি আপনি বলছি, টেবিলে আর কি কি রাখা ছিল? টেবিলে আমার 3 নাম্বার টেবিল ছিল। 3 নাম্বার টেবিলের মধ্যে কিছু ওই ঘনবস্তু কিছু রাখা আছে বিভিন্ন আকৃতির, আর 1 to 5 শ্রেণীর বই রাখা আছে আর কি। স্যার আপনাকে কি কোনো ইংলিশ পড়তে দিয়েছিলেন বা কোনো ইংলিশে বানান জিজ্ঞাসা করেছিলেন? না, আমাকে তো অন্য কোনো কিছু দেয়নি, তবে আমাকে শুধু ওই আমাদের পরিবেশ থেকে ওই 5-6টা প্রশ্ন ছিল, প্রশ্ন পড়তে বলছিল আর তার অ্যান্সারটা বলতে বলছিল। মানে 3, 4, আপনার 5 এর কোন পরিবেশ সাবজেক্ট? বইটা ভালোভাবে দেখে যেতে হবে, ম্যাচিং গুলো যে হ্যাঁ হ্যাঁ প্রশ্নগুলো হ্যাঁ। আছে। আপনার কোন সাবজেক্ট? আমার তো সাবজেক্ট ছিল না, আমি এইচএসসি ছিলাম।
ওই কারণে আর স্যার, আপনার মানে গ্র্যাজুয়েশন লেভেলে কিছু প্রশ্ন করেনি। না। এটা একটা ভালো হয়েছে। হ্যাঁ এবার গ্র্যাজুয়েশন বললে হয়তো সেই সাবজেক্ট থেকে ইন ডেপথ হ্যাঁ হ্যাঁ গ্রাজুয়েশন, আমার স্যার গ্রাজুয়েশন করা ছিল ইংলিশ, কিন্তু স্যার আমি গ্রাজুয়েশনটা শুরু করিনি। বুদ্ধিমানের কাজ করেছেন। আর আপনি তো টিউশন করতেন নাকি? হ্যাঁ 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 স্যার, আমি 1 to 5 বাচ্চাদেরকে টিউশন পড়াতাম। ওই কারণে সুবিধা হয়েছে ওনার। হ্যাঁ স্যার। তাহলে আপনারা বুঝতে পারলেন যারা গ্র্যাজুয়েশন শো করেননি তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভ, আর যারা শো করেছেন তাদেরকে সেই সাবজেক্ট সম্বন্ধে জেনে যেতে হবে, সেই সাবজেক্ট হ্যাঁ সেই সম্বন্ধে জেনে যেতে হবে। তবে স্যার আরেকটা বিষয়, যখন আমি বলছিলাম যে আমি মাধ্যমিক একটু স্যার 2010, এইচএস আমি 2012, এই কথাগুলো যখন বলছিলাম, তো মিডিলের স্যারটা বলছিল ও তোমার 2010 মাধ্যমিক, এইভাবে বলেছিল স্যার। তবে ওভারঅল পারফরমেন্স আমি যেটুকু শুনলাম, আপনি তো প্রশ্নগুলো ঠিক করেছেন, ডেমো ঠিকঠাক দিয়েছেন, আর হ্যাঁ স্যার। সেমি ভায়োল ওটাও বলে ফেলেছেন, ভালো হ্যাঁ করেছেন। হ্যাঁ, আর একটা বিষয়, ওই পেছন দিকে মানে যখন আসার সময় আপনাকে জিজ্ঞাসা করলো, তখন একটু হ্যাঁ। স্যারের দিকে ঘুরে পজ নিয়ে একটু ঘুরে তাকিয়ে বলতো ঠিক আছে স্যার, এরকম বলতে হতো। বলতে হতো হ্যাঁ, স্যার, ওটা তখন একটু আমার silly ওই মধ্যে mistake আর হয়েছে, কি। আপনি বেরিয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ স্যার। বাকি তো সব ঠিকই আছে, আমার যা মনে হচ্ছে 9+ আশা করি আসবে আপনার। হ্যাঁ, আপনি প্রশ্ন যেহেতু পড়াশোনার সঙ্গে যুক্ত ছিলেন, শিশুদের পড়ানোর সঙ্গে, সেহেতু হ্যাঁ, হ্যাঁ, ওই হ্যাঁ। প্রশ্নগুলো খুব ভালো উত্তর দিয়েছেন এবং ডেমোগুলো দুটোই দিতে পেরেছেন। এটা আপনার গুড লাক। আপনার কত আছে একাডেমি? স্যার আমার 25.32। হ্যাঁ, 25ই ধরলাম। 25 আর এদিকে যদি ধরেন আপনার 8 যদি হয়, তাহলে হ্যাঁ। 33 হচ্ছে নাকি? 33। আরামসে আমি হয়ে স্যার যাবে। এসপি ক্যাটাগরি স্যার। তো, হয়ে যাবে আপনার আরামসে। বাকিরা বলুন, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা আপনাদের আর মানে কোনো ভয় লাগছে কিনা ওনার অভিজ্ঞতা শুনে, বা সাহস হচ্ছে কিনা, একটু শেয়ার করুন দেখি। স্যার বলি ওই উনি যে ডেমোটা ডাইরেক্ট সাবজেক্ট যে আজকে আমরা ভায়োল কনসোনেন্ট পড়াবো, স্যার ওটা কি বলা চলবে? ওটা না। একটু না বললেই ভালো হয় শিশুদেরকে, মানে অন্য স্যার। গল্পের ছলে শুরু করতে হবে যাতে শিশুরা বুঝতেই না পারে বিষয়টা। স্যার তবে ওখানে স্যার চান্স দিচ্ছে না, আমাকে বলছে আপনি ভাওয়েল কনসোনেন্ট ডিরেক্ট পড়ান। আচ্ছা, মানে গল্প করে যে কিছু বলবো, মানে প্রিপারেশন স্টেজটা করতে হচ্ছে না ঠিকঠাক, তাই তো? হ্যাঁ হ্যাঁ করতে দিচ্ছে না। আমি কুশল বিনিময় বলছিলাম হোক, যে শিশুদের সঙ্গে কুশল বিনিময় বা এইসবগুলো করতে দিচ্ছে না। না 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 না, বলছে আপনি ভাওয়েল কনসোনেন্ট বোর্ডে লিখেন, মানে আর পুরো ডিরেক্ট ভাওয়েল প্রেজেন্টেশনটা কি ওনারা চাইছেন, কনসোনেন্ট। মানে হ্যাঁ, প্রিপারেশন হ্যাঁ, স্টেজ হ্যাঁ। না চেয়ে পুরো প্রেজেন্টেশন স্টেজটা চাইছেন, জাস্ট 2 মিনিটের মধ্যে। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ। বিষয়। বেশ, তাহলে আপনাদেরকে বলে দিয়েছি যে 2 মিনিটের মধ্যে, মানে হাফ মিনিটেরও কম আপনাদের প্রিপারেশন না স্টেজটা হ্যাঁ রাখতে হ্যাঁ হবে, হ্যাঁ আরো হ্যাঁ কম, হ্যাঁ। কয়েক সেকেন্ডের মধ্যে আরো কম। প্রিপারেশন স্টেজটা সেরে নিয়ে সঙ্গে সঙ্গে প্রেজেন্টেশন স্টেজে প্রবেশ করে হ্যাঁ, গিয়ে হ্যাঁ, আপনাদেরকে বোর্ড ওয়ার্ক দেখাতে হবে, আপনাদের গেস্টার পোস্টার, আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ, এবং আপনার এই যে যা যা কিছু মাইক্রো স্কিল গুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই মানে দেখাতে হবে ইন্টারভিউয়ারকে, এবং কনসেপ্ট বিল্ডিং করতে হবে শিশুদের। বুঝতে পারলেন? স্যার, আমার একটা কোশ্চেন ছিল যে আপনার ডেমোটা কতক্ষণ দেখেছিলেন ওনারা? আমার ডেমোটা 3-3.5 মিনিটের মতো আর কি। তো অনেকটাই দেখেছেন, অনেকটা সময় দিয়েছেন ওনাকে। আচ্ছা স্যার, কি কি ছিল একটু বলবেন? স্যার, ঘনবস্তু কি কি ছিল বলবেন? ঘনক বস্তুর মধ্যে ওখানে যেমন আয়তকার ঘনক ছিল, গোলক ছিল, তারপরে ওই পিরামিড, প্রিজম সবই আছে, সবই আছে। মানে সেইগুলো সব গ্লোব ছিল জেনে স্যার? যেতে হবে আমাদের, সেগুলো প্রত্যেকটা ডেমো আমাদেরকে তৈরি করে যেতে হবে। হ্যাঁ, স্যার গ্লোব ছিল? তো থাকার কথা। না, আমার ওখানে গোলক ছিল না, 3 নাম্বার টেবিলে গোলক ছিল না। আচ্ছা তবু আপনারা গ্লোবের খুঁটিনাটি জেনে যাবেন, মানে আপনাদের ভাগে পড়তে আচ্ছা হবে। স্যার, আমার একটা কোশ্চেন আছে স্যার। আপনি যখন পড়াচ্ছিলেন, মানে শিক্ষার্থীদের যেটা কোশ্চেন করে যে রাম বলো, শ্যাম বলো বা রিয়া বলো, এইরকম আপনি কি বলতে পেরেছিলেন না আপনি না ডাইরেক্ট? ওগুলো শুনছে না, ওগুলো শুনছে না। মানে আমি যে বলছি যে এটা কনসোনেন্ট, আচ্ছা তুমি বলো তো আরেকটা কনসোনেন্টের নাম, এইরকম ভাবে বলেছিলেন না? না এগুলো শুনছে না। আচ্ছা আচ্ছা। মানে স্যার আমাকে বললো ভাওয়েল কি আর কনসোনেন্ট কি সেটা তুমি শুধু কনসেপ্ট দাও। আচ্ছা আচ্ছা। তারপরে আমি যখন এ থেকে জে পর্যন্ত লেটার গুলো লিখে, মানে যেগুলো ভাওয়েল, ওর মধ্যে থেকে ভাওয়েল গুলাকে আমি মার্ক করব, গোল করব, তো মিডিল সাবটা এ থেকে জেড এই যে লিখলাম, এটা তো মানে
একটু বলছে যে এগুলো না লিখলেও হবে, আচ্ছা, মানে বুঝতে পেরেছি। তাড়াতাড়ি শেষ করো আর কি, এক কথায় মানে তাড়াতাড়ি একদম শেষ করো। তাড়াতাড়ি শর্টে শেষ করতে বলছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি শর্টে শেষ করো। মানে তো জাস্ট আমাকে কোনো টপিকের কনসেপ্টটা দিতে হবে আর কিছু না, হ্যাঁ এটাই ওরা তো? হ্যাঁ ওনারা শুধু কনসেপ্ট চাইছে, জিনিসটা কনসেপ্ট কি, তোমার মধ্যে কনসেপ্ট আছে কি নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমাকে একটা প্রশ্ন করছিল যে ভাওয়েল ছাড়া কনসোনেন্ট কি ওয়ার্ড হয়, সেটা আমি পারিনি। হুম। মানে সেই মুহূর্তে আমার মনে আসছিল না যে স্কাই বা ট্রাই, হ্যাঁ, বা ক্রাই সেগুলো যে হবে, বা রিদম সেগুলো যে হবে, সেগুলো আমার মনে আসছিল না। তো সেই বলছে স্কাই কি হবে, আমি বললাম হ্যাঁ স্যার স্কাই হবে, তবে স্যার স্কাইয়ের মধ্যে হোয়াইট হোয়াইট, তখন While বলছে ও effect আচ্ছা same হোয়াইট হবে। সেমি ভাওয়েল। আচ্ছা, ঠিক আছে স্যার। বেশ। তো আগামী দিনে যারা ইন্টারভিউ দিতে চলেছেন তাদের প্রতি আপনার মানে হচ্ছে যে একটু মানে গাইডেন্স কি দেবেন, বা তাদের প্রতি মানে আপনার আমি উপদেশ? আমি ওনাদেরকে এটাই বলবো যে ভয়ের কোনো কারণ নেই, হুম। তবে ওখানকার যে স্যাররা রয়েছেন খুবই মানে কোঅপারেটিভ করতেছেন। আর ডেমো, তবে এইটুকু বলবো আমি সব বিষয় থেকে ডেমো রেডি করে যাওয়া উচিত। হুম। হ্যাঁ এখন মানে এখন ওটা ভাগ্য মনে করতে পারেন যে আপনার ভাগ্যে এখন কি ডেমো পড়বে। আচ্ছা। তবে কনসেপ্ট যদি থাকে তাহলে আপনি কোনো কিছু হয়তো করে আসবেন। ঠিক, মানে প্রতিটা বিষয় সম্পর্কে একটু জেনে যেতে হবে। আমি বারবার একটু এই জেনে কথাটাই যেতে সবাইকে হবে। বলেছি যে প্রতিটি জিনিস সম্পর্কে একটু জেনে গেলেই সে সম্পর্কে দুটি কথা আমরা বোর্ডে লিখতে পারবো, দুটি উদাহরণ দিতে হ্যাঁ পারবো, হ্যাঁ হ্যাঁ, একটু প্রেজেন্টেশনটা করতে পারবো, তাহলে কাজ হয়ে যাবে। তাহলে কাজ। আর ওখানে তো অন্য কিছু বলার দরকার নেই, কনসেপ্ট থাকলে মানে 1 থেকে 2 মিনিট, 2 মিনিটের মধ্যে বোঝালেই ওনারা বলছেন ঠিক আছে আপনার হয়ে গেছে। হুম, এটা হচ্ছে বিষয়। এক্সট্রা কারিকুলামের ভেরিফিকেশনটা কিরকম হচ্ছে দেখেছেন কি? না, আমার তো এক্সট্রা কারিকুলাম ছিল না যেহেতু, তো ওইটা বলতে পারছি না। আর স্যার ইন সার্ভিসদের কিছু কি বাদ যাচ্ছে বা এরকম কিছু শুনেছেন? না, আমি ইন সার্ভিসদের দেখিনি, তবে এনআরএসদেরকে বাতিল করে দিচ্ছে আর কি, শুধু ভেরিফাই করে রেখে দিচ্ছে, বলছে ঠিক আছে আপনারা ভেরিফিকেশন আপনার একবারই হবে ভেরিফিকেশন। সবার প্রথমে ডাকবে, একে একে করে লাইন করে নিয়ে যার যে নাম্বার টেবিল, ঠিক আছে, ওই টেবিল নাম্বার অনুযায়ী প্রথমে ডাকবে, ডাকার পরে ওখানে লেখাই আছে নিচের রুমে সব থেকে নিচের তলায় 2 নাম্বার টেবিল, 1 নাম্বার টেবিল, 4 নাম্বার, 6 নাম্বার, এবং ওই টেবিল নাম্বারটার ওয়ালের সাইডে লেখা আছে কাগজ দিয়ে, পাশে চেয়ার অনেক লাগানো আছে, বুঝলেন? তো চেয়ার গিয়ে বসবেন, বসার পরে উপর থেকে আসবেন, এসে প্রেজেন্টেশন করবেন আর কি, রোল কলের মতো নাম ধরে ধরে করার পরে সবার সাথে ঠিক ঠিক করে দেওয়ার পরে বলবে কারো যদি আহ, মানে কোথায় ফ্রেশ হওয়ার প্রয়োজন পড়ে, ওর নিচে বাথরুম টাথরুম সব আছে, ফ্রেশ হয়ে নিয়ে তারপরে একে একে ডাকবেন আর কি মাইকে করে, বা কেউ এসে ডেকে নিয়ে উপরে যাচ্ছেন, তারপরে উপরে গিয়ে আবার ওখানে ওয়েট করতে হবে একটু ভেরিফিকেশনের জন্য। ভেরিফিকেশন হয়ে গেলে সিধা 3 তলায় নিয়ে যাবেন, 3 তলায় গিয়ে ওখানে আবার বসার জায়গা রয়েছেন, চা বিস্কিট সবেরই ব্যবস্থা আছে। বলছি স্যার, আপনাকে আপনার আগে যার ভেরিফিকেশন হয়েছিল তাকে তো বাদ দিয়েছিল, সেটা হ্যাঁ কি হ্যাঁ কারণে হ্যাঁ। বাদ দেয়? তাকে কি উনি কারণে বাদ দিয়েছে স্যার? উনি এনআইএস থেকে ডিলেট করেছেন বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বেশ, আপনাদের আর কারো কোনো জিজ্ঞাসা বলেছিল থাকলে যে একটু বাংলার বলুন। সাথে সমন্বয় সাধন করুন। না, ওগুলো কোনো কিছু বলছে না। আর স্যার আপনার ইন্টারভিউটা ওভারঅল কতক্ষণ হয়েছিল, মানে শুধু ইন্টারভিউ টাইমটা? 6 থেকে 7 মিনিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনার সামনে পিছনে যারা ইন্টারভিউ দিয়েছে ওদের ডেমনস্ট্রেশন কি দিতে দিয়েছিল জেনেছেন কি, শুনেছেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারই একটা বন্ধু 3 নাম্বার টেবিলে, আমারই একটা বন্ধু আমার আগে যে গিয়েছিল, উনাকে সালোক সংশ্লেষ থেকে দিয়েছিল যে আপনি সালোক সংশ্লেষ ডেমো করান। মানে এইচএস হয়তো সায়েন্স টেন্স কিছু বলেছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমাকেও ধরেছিল সালোক সংশ্লেষ কাকে বলে, সালোক সংশ্লেষের সংজ্ঞা, বিক্রিয়া, এগুলো ধরেছিল, খাড়খাড় পার্থক্য। আমি বলেছিলাম এইচএস আমার সায়েন্স ছিল, কোন সাবজেক্ট ভালো লাগে আমার বায়োলজি, তখন বায়োলজি থেকে ধরেছিল। এই হচ্ছে ব্যাপার। বেশ, আর কেউ কিছু জিজ্ঞাসা করবেন?
স্যার আপনি যখন বললেন 2010-এ মাধ্যমিক, 2012-তে উচ্চ মাধ্যমিক, তখন আপনাকে বলেনি তাহলে এতদিন গ্যাপ? না, আমাকে এটা বলেনি। যখন আমি বলেছি যে আমার মাধ্যমিক 2010, এইচএস 2012, তখন মিডিলের যে স্যারটা ছিলেন উনি বলছেন ও 2010 মাধ্যমিক, মানে এইভাবে আর কি কথা বললো। কিন্তু 2010-এ মাধ্যমিক হলে চেস হবে, ওটা স্বাভাবিক, তো 2 বছর পরেই তো হয়। হ্যাঁ হ্যাঁ, মানে ওনারা এটাই বলতে সেটা চেয়েছেন না, যে এতদিন বাদে যে মানে পরীক্ষা, সেই গ্যাপটা, যে এই গ্যাপের মধ্যে আপনি আর কি করছিলেন? আমাকে না ওইটা না, বলেনি। 2010-টা একটু পুরোনো ক্যান্ডিডেট, তো ওনারা হয়তো সেটা ভেবেই হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, বলছে 2010 মানে একটু পুরনো, তো ওইটাই হয়তো বলেছে ও 2010 মনে হয়। ওটাই হবে, ওটা হুম। ওনাদের মাথায় ক্লিক করেছে যে একজন পূর্ণ ক্যান্ডিডেট। আর বলছি এনআইএস ছাড়া আর কোনো কারণে কি কেউ বাদ যাচ্ছে ভেরিফিকেশন থেকে? না না না, এমনি অন্য কেউ তো বাদ যাচ্ছেন না। ইন সার্ভিসরা পরীক্ষা দিচ্ছেন। হ্যাঁ, ইন সার্ভিসরা পরীক্ষা দিচ্ছেন তো। রুমে কি দরজা লাগানো আছে না পর্দা লাগানো আছে? না, রুমে স্লাইডিং স্লাইডিং গুলা, এক কথা হচ্ছে স্লাইডিং দরজা। টোটাল রুম গুলা আচ্ছা, আপনি এমন করে দিয়েছি। আপনি রাজেশ ভাইকে বলছি, আপনি যদি কোনো ভিডিও টিডিও কিছু করে এনেছেন আশেপাশের বা কিছু থাকলে আমাকে পাঠাবেন, আমি গ্রুপে শেয়ার করে দেবো কিরকম কি পরিস্থিতি ছিল। স্যার আমি তো না স্যার, আমি ভিডিও টিডিও তো কোনো কিছু করিনি স্যার। বেশ, স্যার ঠিক আছে, আপনি যেটা বললেন আমরা বুঝতে পারলাম। হ্যাঁ তো স্যার। আর যদি কারোর কিছু প্রশ্ন থাকে একটু করুন। হ্যাঁ, কারো কিছু জানার আছে? আপনি কি পাশের রুমের সাউন্ড গুলো সত্যিই কি পাওয়া যাচ্ছিল না? এত সুন্দর ব্যবস্থা, মানে সাউন্ডের কোনো মানে নাই, শুনতেই পারবেন না আপনি, আপনার আওয়াজও বাইরে শুনতে পারবেন না, আর বাইরের আওয়াজ আপনিও শুনতে পারবেন না। সাউন্ড প্রুফ লাগা আছে। রুম গুলা মানে পাশাপাশি কিন্তু, হুম আর রুম কিন্তু অনেক ছোট স্যার, হুম, আচ্ছা। রুম একদম ছোট ছোট। এটা কি আর প্রাথমিক বিদ্যালয় না হাই স্কুলে হচ্ছিল? না ওদের না, অফিসে? পর্ষদে স্যার, পর্ষদে হচ্ছে ঠিক স্যার। ঠিক ঠিক, পর্ষদে হ্যাঁ হচ্ছে। হ্যাঁ। আমার আরেকটা প্রশ্ন আছে, যে বোর্ডটা দিয়েছিল, সেই বোর্ডটাতে আপনি কোন দিকে দাঁড়িয়েছিলেন লেখার সময়, আর ইন্টারভিউয়াররা কোন দিকে বসেছিলেন? আমি আমি বোর্ডের বাঁ দিকে ছিলাম, আর বোর্ডের একদম সামনে ইন্টারভিউরা বসেছিলেন। আচ্ছা আচ্ছা, মানে আপনার মানে হাত, মানে বাঁ হাতে বোর্ডটা ছিল কি না? হ্যাঁ, আমার বাঁ দিক ছিল বোর্ড, আর বোর্ডের সোজাসুজি ইন্টারভিউরা ছিলেন। বোর্ডগুলো কি বাঁধা ছিল না ক্যানভাসে দেওয়া ছিল? না না, বোর্ডগুলো স্ট্যান্ডের উপরেই রাখা আছে। আচ্ছা, ক্যানভাসের উপরে ইয়ে করা আছে। আমার তো একটা বন্ধুই হবে আর কি, বোর্ডে ওনার ছিল 13 তারিখে ইন্টারভিউ। তো উনি যেটা বললেন যে কি আর বলবো, আমি বোর্ডে লিখতেছি, বোর্ড অমনি ধাস করে নিচে পড়ে গেল। তখন ইন্টারভিউরা বলছে যে এদেরকে আমি এত বললাম যে বোর্ডগুলোকে ঠিকঠাক করে বসাও, এরা বসায়নি, যে কেন কি আর বলবো। তো আমার বন্ধু বলছে স্যার আমি কি বোর্ডটা তুলে নিতে পারি? যে হ্যাঁ, তুলো অসুবিধা নেই। তো বোর্ডটা আবার তুলে নিয়ে তখন ওনাকে ডেমো দিতে বললেন না, বলছে ঠিক আছে আপনি আসুন বসুন। মানে বোর্ডগুলো কিন্তু স্ট্যান্ডের উপরেই রাখা আছে, বুঝলেন? ইন্টারভিউ স্যাররা কি খুব বয়স্ক নাকি মানে মাঝারি বয়স? মাঝারি বলতে আমার রুমে যে 3টা স্যার ছিলেন, মানে 40 থেকে 50-এর মধ্যেই হবে আর কি। ম্যাম ছিলেন না আপনার রুমে? ম্যাম ছিলেন না? না, আমার রুমে 3জনই স্যার ছিলেন। অন্যান্য রুমে কিন্তু 2জন স্যার, একজন ম্যাডাম, 2জন স্যার, একজন ম্যাডাম। আর 3 নাম্বার টেবিল আমার, তো মানে খুবই ধীর গতিতে হচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত প্রশ্ন করেছে আপনাকে কিছু? না, আমাকে কিছুই করেনি। আমাকে আমাদের পরিবেশ, আর ওই মিড ডে মিল, আর ওই ভাল কনসোনেন্ট। আচ্ছা আচ্ছা। স্যার ভাওয়াল কনসোনান্ট থেকে আপনি কি ওই কোশ্চেন কি একটাই করেছিলেন, যে কোনো ভাওয়াল নেই এরকম? না, আমাকে ভাল কোশ্চেন থেকে একটাই প্রশ্ন করেছেন, যে ভাওয়েল ছাড়া কনসোনেন্ট দিয়ে কোনো ওয়ার্ড হয় কিনা, যদি হয় তাহলে তুমি একটা ওয়ার্ড বলো। স্যার বলছি বোর্ডের আকারটা কেমন ছিল, মানে সাইজ? বোর্ডের আকার ওই একটা নর্মাল বোর্ড যেমন হয়, কত বলবো, 3x3।
মানে ছোট বোর্ডগুলো, তাই তো? ছোট বোর্ডগুলো। হ্যাঁ হ্যাঁ মানে যেগুলো আমরা বাড়িতে সাধারণত প্র্যাকটিস হ্যাঁ হ্যাঁ, করছি। যেগুলো আমরা বাড়িতে সাধারণত ইউজ করি সেই বোর্ডগুলোই। বলছি তুমি রুমে ঢুকে কি বলেছিলে যে নমস্কার ধন্যবাদ দুটোই বলেছিলে, একটা বলেছিলে? না না, আমি সবার প্রথমে তো আমি দরজা খুলে বললাম আমি কি ভেতরে আসতাম নি স্যার, যে ঠিক আছে আসো। গিয়ে আমি দাঁড়ালাম, দাঁড়ানোর পরে আমি সবাইকে বললাম নমস্কার স্যার, নমস্কার স্যার। বলার পরে বলছে ঠিক আছে তুমি বসো। যখন বসতে বললো, বসার পরে আমি তখন ধন্যবাদ স্যার বলেছি। প্রথমে নমস্কার স্যার বলেছি, তারপরে বসার সময় ধন্যবাদ স্যার বলেছি। তখন ধন্যবাদ বলেছিলে তাই তো? হ্যাঁ, ডেমো ডেমো যখন বলেছে ধন্যবাদ স্যার আমাকে ডেমোর সুযোগ করে দেওয়ার জন্য। আর যখন বাইরে আসছিলে তখনও ধন্যবাদ বলেছো? হ্যাঁ, যখন বেরোয় আসবো তখনও ধন্যবাদই বলেছি। বলছি আপনি মূল্যায়ন করতে পেরেছিলেন? মানে 3.5 মিনিট দিয়েছিলেন। 3.5 মিনিটের মধ্যে মোটামুটি আমি তো ভালো কনসার্ন টোটালটা বুঝিয়ে দিয়েছি অলরেডি। বোঝানোর পরে স্যাররা বলছে ঠিক আছে। তখন বলছে ভাবেল স্যার তুমি কনসোনেন্ট একটা ওয়ার্ড বলো। ভাবেল স্যার কনসোনেন্ট দিয়ে ওয়ার্ড হয়। ডেমো দিতে বললে তখন কি ধন্যবাদ জানাতে হবে? আমি তো বলেছিলাম যে ধন্যবাদ স্যার ডেমো দেওয়ার জন্য। মানে ডেমো দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য বলতে পারেন। হ্যাঁ, ডেমো সুযোগ করে দিয়েছি। এটা তো হ্যাঁ। খারাপ কিছু নয়, বলতে পারেন। আর তুমি কি বোর্ডে কিছু ক্লাস, শ্রেণী, তারিখ বা কোনো টপিকের নাম কিছুই না লেখো? না না, ওগুলা লিখতে বলছে না। আচ্ছা। স্যার বলছিলাম যে নমস্কার কি প্রত্যেকজনকে ধরে বলতে হবে না, একবার বললেই হবে সবার দিকে তাকিয়ে? আমি তো 3জন স্যার ছিলেন, আমি 3জন স্যারকে বলেছি নমস্কার স্যার, নমস্কার স্যার, নমস্কার স্যার। 3বার বলতে হবে? একবার বললে কি হবে? একবার বললে কি হবে না? একবার বললে হবে, আপনি সবার আই কন্ট্যাক্ট করতে হবে সবার দিকে তাহলে। হ্যাঁ, ওটাই বলছি, আই কন্ট্যাক্ট করে একবারে আর যদি ম্যাডাম বললাম থাকেন তবে এবং স্যার থাকেন একই সঙ্গে, তো অবশ্যই ম্যাডামকে আগে ধন্যবাদ জানাবেন, তারপর স্যারদের সঙ্গে আই কন্ট্যাক্ট করে ধন্যবাদ জানাবেন। এটা হচ্ছে প্রসেস। বলছি রাজেশ স্যার, চেয়ার কি এমনি ওই ফাইবারের চেয়ার গুলো ছিল না কাঠের চেয়ার ছিল? না না না, ফাইবারের চেয়ার। চারিক শব্দ হচ্ছে কি ধরে বসতে হচ্ছে? আমি মানে একটু সাবধানতা করে বসছিলাম তো, এমনি শব্দ হয়নি। আর বলছি রাজেশ স্যার, ওই ডকুমেন্ট ভেরিফিকেশনে কত সময় নিচ্ছে এক একজনের? এক একজনের মোটামুটি 5 থেকে 6 মিনিট। শুধু ওনারা শুধু মিলাচ্ছেন, বুঝলেন, যে আপনি যে মাধ্যমিক এইচএস এর নাম্বার দিয়েছেন, নাম্বার গুলো যেগুলো বসিয়েছি সেগুলো ঠিক আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, সেই নাম্বারগুলো ঠিক আছে না, ঠিক আছে কিনা। আর তারপরে ওনারাও আবার ক্যালকুলেট করছেন, ক্যালকুলেট করে দেখছেন যে ঠিকঠাক আছে কিনা। মাধ্যমিকে কি ওই ওয়ার্ক এডুকেশন সাবজেক্টটা বাদ দিয়ে নাম্বার কিছু করছে? আমি তো সেটা বলতে পারবো না। আমার সেটা অবশ্যই মাধ্যমিকে ওয়ার্ক এডুকেশনের বাদ দিয়েই হয়। আমার সময় ওরকম হয়েছিল। ওয়ার্ক এডুকেশনের নাম্বারটা ধরে না। আমার তো 2009 সালে ছিল মাধ্যমিক। স্যার আমার একটা কোশ্চেন আছে। স্যার আমি বলছিলাম যে আমার ইডব্লিউএস আছে, কিন্তু রিসেন্ট আমার বিয়ে হয়েছে, মানে আমার কি ইডব্লিউএস টা তাহলে গ্র্যান্টেড হবে? মানে বিয়ে হওয়ার জন্য কি কোনো প্রবলেম হতে পারে? আমাকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ স্যার, মানে না, যদি এটা কেউ জেনে প্রবলেম থাকে সকলকে হওয়ার তো জিজ্ঞেস কথা করছি। নয় সেইভাবে। বাকিদের কি মনে হয়? তোমার বিয়ে হয়েছে, তুমি শো করবে কেন ওটা? যদি আমি লিখতে দেখতে পাই, মানে শাখা সিঁদুর, এটার জন্য। বলবেন বিয়ে হয়েছে। স্যার বলি ওটার জন্য কি ওটা ক্যান্সেল হতে পারে, মানে বিয়ে ক্যান্সেল হওয়ার হওয়ার তো জন্য? সম্ভাবনা নেই, সম্ভাবনা না, মানে ক্যান্সেল না হওয়াটাই উচিত। এবার বাকিটা ওরা করবে প্রসেস। আপনার টাইটেল বা আপনার ডকুমেন্ট যদি বিয়ের আগে সব দিয়ে সাবমিট করেন, তাহলে ওটা কোনো রকম কোনো প্রবলেম হবে না। আচ্ছা আচ্ছা। ইডব্লিউএস সার্টিফিকেটটা কি রিসেন্ট? কেন ওটা তো ইয়ারলি মনে হচ্ছে, ওটা ইয়ে হয়, রিনিউয়াল হয়। না, যখন ফর্ম ফিল আপ হয়েছিল তখন মানে আমি আনম্যারিড ছিলাম, এই রিসেন্ট আমার বিয়ে হয়েছে। এটা তো সব প্রবলেম আগেরই হওয়ার কথা ডকুমেন্ট। নয়। ওটা নিয়ে আমার মনে হয় কোনো কিছু হবে না।
তো ঠিক আছে, রাজেশ বাবু ব্যস্ত আপনি কি রয়েছেন, already আত্মীয় মানে বাড়িতে এসেছেন, interview কথা বলেছেন। করেন, check হ্যাঁ, করেছেন? তো বিষয় হচ্ছে হ্যাঁ স্যার আমরা চাইছি যে উনি সফলে একজন সহ শিক্ষক হিসাবে বিদ্যালয়ে যোগদান করুন খুব শীঘ্রই, না আমি কোনো এই কিছু check শুভকামনা করিনি। চাইছি। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো সবাইকে আপনার মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাকিদেরও ধন্যবাদ জানাই যে আপনারা একসঙ্গে এত সুন্দরভাবে ইন্টারাক্ট করলেন এবং পুরো বিষয়টা আপনারা জানলেন। তো খুব ভালো লাগলো। আপনাদের কি কনফিডেন্স বিল্ড আপ হলো একটু? হ্যাঁ স্যার, তবে স্যার আমি সবাইকে বলবো, হ্যাঁ সবারই ভালো ইন্টারভিউ হোক এবং সবাইকে বেস্ট অফ লাক। তারপরে স্যার সবচাইতে আপনার যে আমি বইগুলো নিয়েছিলাম, হ্যাঁ আপনার বইগুলো পড়ে অনেকটাই মানে হেল্পফুল হয়েছি। প্লাস আপনার বইয়ে মিড ডে মিল থেকে শুরু করে সর্বশিক্ষা অভিযান, হুম হুম এমনকি ওই জাতীয় শিক্ষানীতি, হুম রাইট টু এডুকেশন অ্যাক্ট, এগুলো সবাইকে পড়ে যাওয়া উচিত। যেমন আমাকে মিড ডে মিল ধরেছে, কাউকে আবার জাতীয় শিক্ষানীতি থেকেও ধরতে পারে, ধরছে। 2020 মেনলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনইপি 2020 থেকেও ধরছে। হুম। আর আপনার বইগুলো যদি পড়ে আমার যতটা আইডিয়া মানে কনফিডেন্স সবারই বেড়ে যাবে, প্লাস ইন্টারভিউ আশা করি ভালোই হবে সবারই। আপনি এই ইন্টারভিউ বুস্টারটা নিয়েছেন তো? হ্যাঁ স্যার, ইন্টারভিউ বুস্টার প্লাস ওইটা স্যার দুটোই বই নিয়েছি আমি। আর্ট অফ টিচিংটাও নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আর্ট অফ টিচিংটাও নিয়েছি। এই দুটোই নিয়েছেন? হ্যাঁ 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 হ্যাঁ, আর্ট অফ টিচিং এর মধ্যে যেমন আপনার স্যার ওই আনন্দ পরিসর, তারপরে বালা সেগুলা রয়েছে এবং ডেমো কি করে দিতে হয় সেগুলা, সেই বিষয়ে এগুলো জানা আছে। এগুলো যদি ভালো করে মানে ফলো করা যায় তাহলে কনফিডেন্স এমনিতেই বেড়ে যাবে স্যার। বেশ, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই আমার বই নিয়েছেন এবং আগামী দিনে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন যারা ইন্টারভিউ দিতে চলেছেন, যেমন 24 তারিখ রয়েছে, 26 তারিখ রয়েছে। তো আমি চাইবো প্রত্যেকের ইন্টারভিউ খুব ভালো হোক। আমার সঙ্গে যারা জুড়ে রয়েছেন আমি চেষ্টা করবো যতটুকু আপনাদের সহযোগিতা করা যায়, যতটুকু নোট দিয়ে বা যত রকম ভাবে সহযোগিতা করা যায় আমি চেষ্টা করব। মানে এটাই হচ্ছে আমার সবথেকে শ্রেষ্ঠ পাওনা, যখন আপনারা একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে বিদ্যালয়ে যোগদান করবেন। এবং আমি আশা করব যে একজন শিক্ষক বা শিক্ষিকা হওয়ার পর একটু আমার সঙ্গে জুড়ে থাকবেন, সবাই মিলে সবার একটা গ্রুপ, একটা ফ্যামিলি থাকবে। বিদ্যালয়ে যে বিভিন্ন কাজকর্ম হয় সেগুলো নিয়ে আমরা গ্রুপে আলোচনা করব, কোনো সমস্যা হলে বা কোনো কিছু মানে কাজ করতে গেলে। এটা একটা পরিবার, এটাই আশা করব। জীবনের থেকে বড় পাওনা কিছু নেই। হ্যাঁ, সবাই আশা করি আপনারা জুড়ে থাকবেন তো? হ্যাঁ স্যার, অবশ্যই। হ্যাঁ স্যার, বেশ, একটা থাকবো স্যার, থাকবো। ইন সার্ভিস টিচারদের একটা গ্রুপ হবে আলাদা তখন। স্যার আমি একটা কোশ্চেন জানতে চাইছি। বলুন। স্যার যখন আপনি আপনার নামটা সাইন করলেন ওটা কি আলফাবেটিক্যালি ছিল? হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেছি আমি, যখন আমি গেলাম বসতে বললো, বসার পরে আমাকে কিন্তু বলছে মিডিল সেটটা যে দেখুন তো আপনার নামটা কোথায় রয়েছে। তো আমি কিন্তু ফট করে দেখলাম যে এই যে রাজেশ সিএইচ সিংহ, তাই বললাম যে স্যার এইখানে রয়েছে। বলছে ঠিক আছে আপনি এখানে সাইন করুন। তো আমি আবার প্রফেসর পাশে সাইন করলাম। বলছি স্যার ফর্ম ফিল আপ হয়েছে কিনা নাম্বার নাকি ওখানে যেভাবে উপস্থিত হচ্ছে সেভাবে হচ্ছে ইন্টারভিউ? না না, ওখানে যেমন একটা ডিমান্ড শিট যেমন বলে না, ওই রোল প্রেজেন্টের মতো যেমন নাম থাকে না, 1 থেকে 1 2 3 করে, তো ওইভাবে কিন্তু নাম লেখা সিরিয়াল অনুযায়ী। স্যার বলছি যে ভেরিফিকেশনের সময় কি কোনো ফর্ম ফিল আপ করতে হচ্ছে? না না না, কোনো কিছুই না, শুধু একটা ওনারা স্লিপ দিচ্ছেন, ওই স্লিপে আপনার রোল নাম্বার, নাম এবং টেবিল নাম্বার ওখানে লেখাই রয়েছেন, টেবিল নাম্বারটা দিতে হচ্ছে, বাস আর কিছু না। আর যেটা ছবি থাকবে, ছবির পেছনের দিকে আপনার টেট রোল নাম্বারটা লিখতে হবে, আর ছবির সামনের দিকে আপনার নামটা সাইন করতে হবে, বাস এইটুকুই। বলছি স্যার অরিজিনাল আর জেরক্স কপি সবই নিয়ে যেতে হবে তাই তো? হ্যাঁ, 1 কপি জেরক্স মানে 1 সেট জেরক্স জমা নিচ্ছেন, আর অরিজিনাল গুলা জেরক্সের সাথে মিলাই দেখছে। আর আপনি যে ফর্ম ফিল আপটা করেছেন সেখানে তো আপনার সবকিছু দেওয়া রয়েছে, ওটার সাথে ম্যাচিং করছে জাস্ট। আপনি বাড়ি থেকে সাইন করে দিয়েছিলেন না ওখানে করেছেন? আমি তো যেগুলো ওই সেলফ অ্যাটাস্টেড সেগুলো আমি বাড়ি থেকেই করে গেছি, ডেটটা শুধু আমি লিখিনি, ওখানে গিয়ে ডেট লিখেছি। আর যতগুলো ডকুমেন্টস লাগবে সব ডকুমেন্টস এর নিচে আপনারা নিজেই পারলে বাড়ি থেকে সাইন করে নিয়ে যাবেন, তাহলে হয়তো ওখানে সাইনটা করতে হবে না। স্যার ক কপি ডকুমেন্টস লাগছে? 1 সেট। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তুমি ডেমো দেওয়ার পর কি বোর্ড মুছেছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বোর্ডটা মুছবো তখন এক স্যার বলছে হ্যাঁ মুছে দিন।
আমি বোর্ড মুছে ক্লিয়ার করছিলাম, পরিষ্কার করে দিয়েছিলাম। বোর্ড মোছার জন্য কি পারমিশন লাগবে যে স্যার আমি বোর্ডটাকে না, না, মুছে না। দেবো, এরকম বলতে হবে? না, 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 না। আচ্ছা রাজেশ স্যার, ওনাদের কাছে কি ল্যাপটপ আছে? হ্যাঁ, ল্যাপটপ আছে। আপনার কি মনে হচ্ছে যে আপনার কোনো ডিটেলস ওনাদের কাছে আছে, এরকম মনে হচ্ছে কি হয়েছিল? হ্যাঁ, ডিটেলস আছে মনে হচ্ছে। না, আরেকটা কথা আমি বলি, ওই বোর্ড মোছার আগে অবশ্যই পারমিশনটা নেবেন। কারণ আপনি এমন কিছু বোর্ডে লিখলেন হয়তো বানান ভুল বা কিছু রয়েছে, তখন আপনাকে দাঁড় করিয়ে কিন্তু জিজ্ঞাসা করতে পারে। সুতরাং আপনি পারমিশন না নিয়ে কোনোভাবেই বোর্ড মুছবেন না। হ্যাঁ, এটা বলা থাকলো। বেশ, বাকিরা বলুন। স্যার একটা স্যার, হয়তো- ছাত্র যে ওই যেটা স্টেট অ্যাটেস্টেড ছবিতে করতে হচ্ছে সেটা কোত্থেকে বুঝলাম না ঠিক। ওই যে ছবিতে যেটা সেলফ অ্যাটেস্টেড করতে হচ্ছে না, হ্যাঁ, 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 হ্যাঁ। ছবি সেই অ্যাটেস্টেডটা মানে ছবির মিডিলে করবো না নিচে করবো? না, না, নিচের দিকে, নিচের। মানে ওনারা বলছেন যে যখন সেলফ অ্যাটেস্টেড করবেন ছবি মানে লেখাটা যেন মুখে না চলে যায়। স্যার আর স্যার স্যার বলছি, বোর্ড মোছার সময় কি বাঁ হাতে বোর্ড মুছবো না ডান হাতেই, যে হাতে পেন ধরছি সেই হাতেই কি বোর্ড মুছবো না বাঁ হাতে মুছবো? বা এটা স্যারকে প্রশ্ন করছি। হ্যাঁ। ডান হাতে কোনোভাবেই বোর্ড মুছবেন না, ওটা মানে হচ্ছে একটা ডিসক্রেডিট। সবসময় বাঁ হাতে মুছতে হবে। লেখার স্যার, সময় যদি কিছু ভুল হয় স্যার, তো হয়তো বাঁ আমি- হাতে মুছতে হবে। স্যার হয়তো আমি ডেমনস্ট্রেশন দিচ্ছি, ডেমোটা মানে লেন্দি হয়ে যাচ্ছে, আমাকে বললো ঠিক আছে এই পর্যন্ত থাক। অথচ আমার ডেমো শেষ হয়নি, তাহলে আমি কি আর একটু আর হাফ মিনিট কি বলবো যে শেষটা করে দেবো নাকি? না, ওই ওখানে stop যখনই করে বলবে যাবে। থেমে যাও তখনই থেমে যাবে। ওখানে স্টপ করে যাবে। ওনারা বিরক্ত আচ্ছা, হতে ঠিক পারে, আছে। আপনি ওনাদের কথা অমান্য করে আরো যদি কন্টিনিউ করেন তাহলে ওনারা বিরক্ত হতে পারেন, সেটা করবেন। স্যার বলছিলাম যে ছবিতে যে সেলফ অ্যাটেস্টেড করছি সেখানে তো সিগনেচারটা ফুল করতে হচ্ছে, তো আমার নামটা তো পুরো ভরে যায়, তবে ডেটটা কি পুরো পিছনে দিব? ডেট নিচের দিকে দিতে হচ্ছে। ওই যেখানে সিগনেচার করছি সেখানে? সিগনেচার, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে যখন সিগনেচার করবেন, সিগনেচার করার সময় শুধু একটু লক্ষ্য রাখবেন নিজের মানে মুখটাতে না চলে যায়, মুখের নিচের দিকে আপনি করেন, অসুবিধা নেই। বলছি ওই সিগনেচার করবো আবার ডেট দিব, ওখানে কি ধরছে, জায়গাটা শর্ট পড়ে যাচ্ছে না? ওইটা আপনি স্যারদেরকে বলে নিবেন। আমি তো স্যাররা বলে দিচ্ছেন, সবই বলে দিচ্ছেন কখন কিভাবে করতে হবে। মানে প্রত্যেকটা টেবিলের জন্য এক একজন করে এক একজন স্যার নিচে আসছেন। 3 নম্বর টেবিলের জন্য আলাদা স্যার, 2 নম্বর টেবিলের জন্য আলাদা স্যার। ওনারা এসে এসে নাম ডেকে ডেকে স্লিপ দিচ্ছেন আর বলে দিচ্ছেন কোনটা কোথায় কি করতে হবে, সব বলে দিচ্ছেন ডিটেলসে। স্যার বলছি ওই বোর্ডে যেখানে ইন্টারভিউ বোর্ডে যেখানে সিগনেচার করতে হচ্ছে সেটা ফুল সিগনেচার করতে হচ্ছে না শর্ট? ফুল। আর ওখানে ডেট দিতে হচ্ছে স্যার? না, ডেট দিতে হচ্ছে না, শুধু সাইন করতে হচ্ছে, সিগনেচার। শুধু ফুল সিগনেচার করতে হচ্ছে? হ্যাঁ, 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 হ্যাঁ। আপনার ইন্টারভিউ দিন প্রেজেন্ট কেমন ছিল ছেলেরা, মানে সবাই কি এসেছিল ইন্টারভিউতে? না, তবে আমার ইন্টারভিউর দিনে আমি যেটা দেখলাম আমাদের 3 নম্বর টেবিলে 5-6 জন অ্যাবসেন্ট। স্যার একটা কোশ্চেন আছে যে আপনি তো অরিজিনাল ডকুমেন্টস গুলো নিয়েও যাচ্ছেন, তাহলে কি আপনি যখন ইন্টারভিউর মানে রুমে বোর্ডে ঢুকছেন তখন কি ওই অরিজিনাল গুলো সঙ্গে নিয়ে যেতে দিচ্ছে নাকি ওনারাই জমা? ঠিক না, যখন আপনি উপরে উঠবেন সেখানে ব্যাগ রাখার জায়গা রয়েছে, সব টোটাল ব্যাগ রেখে শুধু স্লিপটা যেটা দিবে ভেরিফিকেশন করার পরে ওই স্লিপটা নিয়ে আপনাকে যেতে হবে। তাও আবার ওই স্লিপটা অন্য একজন ম্যাডাম আসবেন, ম্যাডাম এসে আপনার কাছ থেকে স্লিপটা নিয়ে আপনাকে ডেকে নিয়ে যাবেন ইন্টারভিউ রুম পর্যন্ত। ওনারা যে সাইনটা করতে দিচ্ছেন ওনাদের পেন থেকে, তাই তো? কোনো কিছু হ্যাঁ, 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 ওনাদের প্যান থেকে। হ্যাঁ, সবাইকে ঠিক ধন্যবাদ আছে স্যার। জানিয়ে আজকে লাইভ সেশন মানে আমাদের এখানে শেষ করছি। হ্যাঁ, নমস্কার প্রিয় বন্ধুরা, আমি মিঠু কোনাই, একজন অ্যাসিস্ট্যান্ট স্কুল টিচার। আমি আমার শিক্ষকতা জীবনের 8 বছরের অভিজ্ঞতা, 2 বছরের ডিএলএড এর অভিজ্ঞতা, 2 বছরের বিএড এর অভিজ্ঞতা এবং গ্র্যান্ড ট্রেনিং, সে সঙ্গে CWSN ট্রেনিং এর অভিজ্ঞতাকে একত্রিত করে খুব সুন্দরভাবে আপনাদের জন্য কতগুলি বই লিখেছি, বিশেষ করে ইন্টারভিউ এর ওপর,
যেটা হচ্ছে যে প্রাইমারি ইন্টারভিউ বুস্টার, যেটা ভাইভার জন্য যে 5 নম্বর রয়েছে, এবং আরেকটি হচ্ছে ডেমো টিচিংয়ের জন্য যে আর্ট অফ টিচিং বা ডেমো টিচিংয়ের ব্রহ্মাস্ত্র। তো বইগুলো একটু দেখিয়ে নেয় আপনাদেরকে। এটা হচ্ছে প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি ইন্টারভিউ বুস্টার। এটা আপনাদের প্রাইমারি ইন্টারভিউর ক্ষেত্রে এবং আপার প্রাইমারি ইন্টারভিউর ক্ষেত্রে বিশেষভাবে কাজে লাগবে। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্নগুলো ইন্টারভিউ বোর্ড মেম্বাররা করেছিলেন সে সমস্ত প্রশ্নগুলো তো এই বইয়ে রয়েছে, সেই সঙ্গে রিসেন্ট যে টপিকগুলো রয়েছে খুব ভালো টপিক, যেমন এনইপি 2020 একদম ডিটেলস রয়েছে এই বইটার মধ্যে। আমি বাংলাতে ভেঙে ভেঙে খুব সুন্দরভাবে লিখেছি। এবং সর্বশিক্ষা অভিযান, এনসিএফ 2005, এনইপি 2020, রাইট টু এডুকেশন অ্যাক্ট, পুরো ডিটেলস নোট রয়েছে। সে সঙ্গে সিচুয়েশন বেসড প্রশ্ন উত্তর রয়েছে, তারপরে বিভিন্ন ধরনের টার্মিনোলজি রয়েছে, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, তারপরে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা, ভারতবর্ষের মন্ত্রিসভা রয়েছে, তারপরে আমাদের প্রতিবেশী দেশ, সেই প্রতিবেশী দেশের রাজধানীর নাম, প্রধান নদীর নাম, প্রধান সিংহের নাম, এক কথায় সমস্ত ধরনের তথ্য যেগুলো প্রয়োজন সেগুলো এই বইটার মধ্যে রয়েছে। আর আরেকটি বই যেটা হচ্ছে আর্ট অফ টিচিং, এই বইটির মধ্যে ডেমো টিচিং কি, আপনি ডেমো টিচিং কিভাবে দেবেন, ডেমো টিচিং দিতে গেলে কোন কোন বিষয়গুলো মেনটেন করতে হবে, কোন কোন বিষয়গুলো অ্যাভয়েড করতে হবে, ডেমো টিচিং এর শল্যকলা কি, তারপরে পিকক মডেল, সিআরসি, হলিস্টিক ডেভেলপমেন্ট, প্রোগ্রেস রিপোর্ট কার্ড, বালা, ব্রেন স্টর্মিং, সিম্পোসিয়াম মেথড, বিভিন্ন ধরনের যে পদ্ধতিগুলো রয়েছে, যেমন আবিষ্কার পদ্ধতি, দোলক পদ্ধতি বা পেন্ডুলাম পদ্ধতি, ক্ষেত্র সমীক্ষা পদ্ধতি, তারপরে গল্প বলা পদ্ধতি, সমস্ত পদ্ধতির বিস্তারিত বিবরণ রয়েছে। এবং সেই সঙ্গে মূল্যায়নের উপর বিস্তারিত নোটস রয়েছে। এবং এটার মধ্যেও রয়েছে মাইক্রো লেসন প্ল্যান, 5টি মাইক্রো লেসন প্ল্যান, 5টি মাইক্রো লেসন রয়েছে, তার উপর লেসন প্ল্যান রয়েছে, এবং ম্যাক্রো লেসন প্ল্যানও রয়েছে, যেগুলো আপনাদের ডেমো টিচিং দিতে সাহায্য করবে। এবং এই বই থেকে অনেক কমন আসছে। ইতিমধ্যেই যে সমস্ত বোর্ড মেম্বাররা রয়েছেন তারা যে টপিকগুলোর উপর ডেমো দিতে বলছেন, যেমন ঐকিক নিয়মের ওপর ঐকিক নিয়মের উপর ডেমো, বা ভাগের ধারণার উপর ডেমো, গুণের ধারণার উপর ডেমো, শিশুদের ভোকাবুলারি কিভাবে বৃদ্ধি করবেন তার উপর ডেমো, শিশুদের দশমিকের ধারণা কিভাবে দেবেন, ভগ্নাংশের ধারণা কিভাবে দেবেন, সে সমস্ত বিষয়গুলোর উপর ডেমো আপনারা এই বইটার মধ্যে একদম রেডি করা আছে। খুব সুন্দরভাবে সহজ সরল বাংলা ভাষায় স্টেপ বাই স্টেপ আমি লিখেছি, আপনাদের পড়ে একবার দেখে নিলে হয়ে যাবে। তো এই বই দুটো এবং সেই সঙ্গে 8টি পিডিএফ বই রয়েছে, সেই পিডিএফ বই এবং সরাসরি গুগল মিটে আমার সঙ্গে আপনি লাইভ ক্লাস করতে পারবেন, এবং আপনি বাড়ি থেকে মক ইন্টারভিউ এবং মক ডেমো দিতে পারবেন। এই জন্য ফুল যে প্যাকেজ, সেই ফুল প্যাকেজটার প্রাইস রাখা হয়েছে আপনাদের সুবিধার্থে। অন্যরা 1000, 5000, 7000 রাখছে, আমি জাস্ট আপনাদের জন্য রেখেছি 900 টাকা, মানে 900 রুপিস। ওরা বললেন স্যার কিছু ডিসকাউন্ট হবে না? আর আমার কাছে ডিসকাউন্ট হবে না এই কথাটা তো হয় না। আপনাদের জন্য 50% অফ, মাত্র 450 টাকায় আপনারা 2টি প্রিন্টেড বই, এই 2টি প্রিন্টেড বই আমি স্পিড পোস্ট করে দেবো, 3 থেকে 4 দিনের মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যাবে। এবং সেই সঙ্গে পিডিএফ বইগুলো হোয়াটসঅ্যাপে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো। আর আপনাকে পেড ব্যাচের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেটাতে অ্যাড করে নেব, এবং আপনি নিয়মিত ক্লাস করতে পারবেন, মক ডেমো এবং মক ইন্টারভিউ দিতে পারবেন। সুতরাং আর দেরি নয়, অনেক টাকা পয়সা বিভিন্ন জায়গায় খরচ করেছেন, খুব ভাইটাল টাইম, জীবনে বারবার এই সুযোগ পাবেন না। খুব কষ্ট করে টেট পাস করেছেন, সামনে ইন্টারভিউ, এই ইন্টারভিউ আপনাদের চাকরিটা ছিনিয়ে আনতেই হবে। তার জন্য 0.0 বা 0.01 যে নাম্বার, তার ডিফারেন্সে কিন্তু আপনি অনেক জনের পেছনে চলে যাবেন। সুতরাং কোনো ধরনের আপনি মানে চান্স হাতছাড়া করবেন না। সম্পূর্ণভাবে আপনাদের প্রিপারেশনকে রেডি করুন এবং আমার সঙ্গে জুড়ে থাকুন, এবং বইগুলি খুব শীঘ্রই আপনারা অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8597354342, অথবা আমার ওয়েবসাইটে গিয়ে আপনারা ওয়েবসাইট ভিজিট করে যে কোনো বই অর্ডার করতে পারেন, 1টি বা 2টি বা ফুল প্যাকেজটা আপনারা নিতে পারেন। তো প্রত্যেকে আপনারা ভালোভাবে প্রিপারেশন নেন এবং আপকামিং ইন্টারভিউ খুব সুন্দরভাবে নিজের পারফরমেন্স দিয়ে একদম 10-এর মধ্যে 10 ছিনিয়ে আনুন, এবং চাকরিটি আপনারা পেয়ে যান। এবং আপনাদের যে আজন্ম লালিত পালিত স্বপ্ন, সেই স্বপ্নটি যাতে সার্থক হয় তার জন্য আমি ঈশ্বর, আল্লাহ, গড প্রত্যেকের কাছে প্রার্থনা এবং দোয়া করি।